এবারে আমরা তরঙ্গ নিয়ে আমাদের যা যা জানা দরকার বোর্ড এক্সামে বা যে কোনো এক্সামে ভালো করার জন্য এমসিকিউ এবং সিকিউতে আমরা খুঁটিনাটি সব কিছু জেনে নিব। ওকে, অ্যান্ড তরঙ্গের কনসেপ্ট ক্লিয়ার হওয়ার জন্য এক্স্যাক্টলি যতটুকু জানা দরকার আমরা সব জেনে নিব। তো এটার জন্য তরঙ্গের সংজ্ঞা বা ধারণা কনসেপ্টটা আগে তোমার ক্লিয়ার করা লাগবে। দেন তরঙ্গের বৈশিষ্ট্য থেকে কোশ্চেন হয়, তরঙ্গের প্রকারভেদ থেকে কোশ্চেন হয়, তরঙ্গ সম্পর্কিত বেশ কিছু রাশি আছে যেগুলো সরল ছন্দিত গতির যে রাশিগুলো আছে এগুলোর সেমই, একটা দুটো রাশি বেশি আছে এবং এটা রিলেটেড আমরা কোশ্চেন দেখব। ওকে, সবার আগে আমরা কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলি, তাই না? সবার আগে আমাদের উচিত হবে আমরা এখানকার আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলি। ঠিক আছে, আমরা সংজ্ঞাটা এখান থেকে তরঙ্গের একটা সংজ্ঞা আছে, এটা বারবার আসে এক্সাম হলে, সো এটা তোমাদের মাথায় রাখা লাগবে। হ্যাঁ, তোমরা কি সংজ্ঞাটাতে যাওয়ার আগে কনসেপ্টটা ক্লিয়ার করি, তোমরা কি পানির ঢেউ দেখছো? নৌকা যখন যায়, যখন ঢেউটা হয়, যে ঢেউটা এরকম হয়, তখন খেয়াল করো একটা কচুরিপানার মধ্য দিয়ে যখন ঢেউটা যায়, কচুরিপানাটা উপরে উঠে নিচে নামে। ঢেউটা যখন চলে যায় কচুরিপানা ওই আগের জায়গাতেই থাকে। তারপরে কিছু একটা খেয়াল করতেছো যে তরঙ্গটা কচুরিপানাটাকে জাস্ট দুলাইলো, কোন গতিতে? সরল ছন্দিত গতিতে জাস্ট একটা দুলন দিল, দেন চলে গেল। আচ্ছা, কেমনে ধরলো কচুরিপানাটা? কারণ যে ঢেউটা গেছে পানির ভেতর দিয়ে, ওই ঢেউয়ে কে অংশগ্রহণ করছে? পানির কণাগুলো অংশগ্রহণ করছে। তার মানে পানির ঢেউ এর মধ্যে থাকা, পানির ঢেউর মধ্যে থাকা প্রতিটা কণার গতিও কি সরল স্পন্দন গতি। তাহলে এই ঢেউটা অ্যাকচুয়ালি কি করলো? ঢেউটা দেখো তো, এই যে কচুরিপানাটা এটাকে ধুলাইলো। কচুরিপানাটা ছিল স্থির, বাট সে দুললো, গতিশীল হইল। তার মানে তার মধ্যে গতিশক্তির সঞ্চার হয়েছে। ঢেউটা আবার চলে গেছে, এখানে একটা কচুরিপানা আছে। তো আমি যদি তোমাকে এমনি দেখাই, এখানে একটা কচুরিপানা আছে, এটা দুললো। ঢেউটা যখন এখানে আসলো, এখানে আর একটা কচুরিপানা আছে, এটা ধরলো। ঢেউটা যখন চলে গেছে কচুরিপানার জায়গাতে রয়ে গেছে। তার মানে অ্যাকচুয়ালি ওয়েভ কি করে? তার যাত্রাপথে যে কচুরিপানাগুলো পাচ্ছে এগুলাকে গতিশীল করতেছে। তার মানে সে এখানে গতিশক্তির সঞ্চার করতেছে। কচুরিপানাটা তো আগে স্থির ছিল, এখন দুললো কেন? কেন দুললো? ওয়াই? বিকজ ওয়েভ, তরঙ্গ শক্তি বয়ে নিয়ে আসছে। পানির কণাগুলা যে তরঙ্গ আকারে আসছে, পানির কণাগুলা জাহাজ থেকে, জাহাজটা যে যাচ্ছে, নৌকাটা যে যাচ্ছে, এদিক দিয়ে নৌকাটা যাচ্ছে, জাহাজটা যাচ্ছে, তার ইঞ্জিনের যে এনার্জিটা, ওই এনার্জিটা পানির কণা অ্যাবজর্ভ করছে, করে সে নিজে গতিশীল হয়েছে। সেই শক্তিটাকে সে গতিশক্তিতে কনভার্টেড হয়েছে, ওই গতিশক্তি নিয়ে সে দুলছে। দেন এই কণাটা না, এই যে পানির যে একদম জাহাজের ইঞ্জিনের সাথে লাগানো যে কণাটা, ওই কণাটা দুলছে, দুলার সাথে সাথে সে সরে যায় না এখান থেকে, সে পাশের কণাটাকে তার এনার্জিটা পাস করে দিছে, পাশের কণাটা দুলছে। পাশের কণাটা যখন দুলতেছে, তখন এই কণাটা তার পাশের কণাটাতে এনার্জিটা পাস করে দিছে। কণা কিন্তু তার জায়গাতেই থেকে যাচ্ছে। জিনিসটা বুঝো, খুবই ইম্পর্টেন্ট। এই যে বলছিলাম না, আমরা যখন সামনে তরঙ্গের ডিটেলসে যাব, তখন তরঙ্গের একটা সংজ্ঞা আমরা শিখবো, কনসেপ্ট শিখবো, যেটা পানির তরঙ্গের এক্সাম্পল দিয়ে খুব ভালো করে বোঝানো যায়। তার মানে তরঙ্গ অ্যাকচুয়ালি কি করে একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে, কোন একটা মাধ্যমের একটা পয়েন্ট থেকে পয়েন্ট এ টু পয়েন্ট বি, ওখানে কি করে এনার্জিকে, কি করে শক্তিকে বহন করে নিয়ে যায়। বাট তরঙ্গের উপরিস্থ যে কণাগুলা থাকে, সে কিন্তু জাস্ট যখন তার উপর তরঙ্গটা থাকে, জাস্ট একটা সরল দোলন বা সরল স্পন্দনে স্পন্দিত হয়, সে কিন্তু স্থানান্তরিত হয় না। বিশ্বাস না হলে তুমি নদীর একটা ঢেউ, তুমি এখনই যাও তোমার পুকুরে, জুড়ে হাত দিয়ে ধাপ করে দিয়ে একটা ঢেউ ক্রিয়েট করো, তুমি দেখবা ওটা যাওয়ার পথে কচুরিপানাটাকে জাস্ট উপরে নিচে দোলাচ্ছে, স্থানান্তরিত করেছে। তার মানে তোমার হাত দিয়ে যে এনার্জিটা দিলা, শক্তিটা দিলা, তোমার হাতের শক্তিটা
পানির কণার মধ্যে সঞ্চারিত হইল, সেই শক্তিটা আমরা কি হিসেবে দেখতে পাই? ওই কণার গতিশক্তি হিসেবে দেখতে পাই, স্পন্দন গতি। এই কণাটা তার পাশের কণাটাকে স্পন্দিত করলো, তার পাশেরটাকে গেলো, তার পাশেরটাকে গেলো, এইভাবে স্পন্দিত করে করে এনার্জিটা পাস হচ্ছে, সঞ্চারিত হচ্ছে। যখন কচুরিপানার উপর গেল, কচুরিপানাটাকে সে ওই শক্তিটা দিয়ে দোলাইলো। একটা পর্যায়ে পর শক্তিটা খরচ হয়ে যায়, এই জন্য ওয়েবটা একটা পর্যায়ে গিয়ে থেমে যায়, শক্তিটাকে সুন্দর করে পাস করে। এখান থেকে আমরা তরঙ্গের সংজ্ঞা দিতে পারি। তরঙ্গের সংজ্ঞা হচ্ছে, তরঙ্গ হচ্ছে কোনো একটি মাধ্যমের একটি বিন্দু থেকে আরেকটি বিন্দুতে, বা কোনো একটি মাধ্যমের একটি স্থান থেকে অন্য একটি স্থানে শক্তি সঞ্চালনের একটি প্রক্রিয়া, মাধ্যমের কণাগুলোকে স্থায়ীভাবে স্থানান্তরিত না করি। সামনে কেতাবি সংজ্ঞা আসবে, বই আমি দেখাই দিব, মার্ক করে রেখো। ওকে, সে কনসেপ্টটা যে তোমাকে আমি ডেলিভার করলাম, এই কনসেপ্ট থেকে কিন্তু তুমি কনসেপ্টটা যদি ভেতরে আত্মস্থ করতে পারো, অনুভব করতে পারো, সংজ্ঞা লেখা ডালভাত মুখস্থ করতে হয় না। এই জন্য আমি অলওয়েজ লিখি কনসেপ্ট / সংজ্ঞা। বুঝবো কনসেপ্ট, মনে থাকবে সংজ্ঞা অটোমেটিক্যালি। ওকে, ডান। এরকম তরঙ্গ আমরা আর কোথায় কোথায় দেখতে পাই? আর কোথায় দেখতে পাই আমরা এরকম তরঙ্গ আর দেখতে পাই আমরা পানিতে দেখতে পাই। ওকে, আমরা কোথায় দেখতে পাই? আমরা দেখতে পাই শব্দে। আমরা কোথায় দেখতে পাই? শব্দ তরঙ্গ আর পানির তরঙ্গ দুইটা ভিন্ন ধরনের তরঙ্গ। ওকে, পানির তরঙ্গ আমরা সামনে জানবো প্রকারভেদে যখন যাব। আমরা তরঙ্গ আর কোথায় দেখতে পাই? আমরা তরঙ্গ দেখতে পাই স্প্রিংয়ে, স্প্রিংয়ের তরঙ্গ আর শব্দের তরঙ্গ অলমোস্ট সেম। আমরা আর তরঙ্গ কোথায় দেখতে পাই? দড়িতে। দড়ি আর পানির তরঙ্গ সেম। তুমি একটা দড়িকে, একটা দড়ি ধরে এটা মাথাটা ধরে এমনি দুল দাও, ওপর পাশে যদি আরেকজন দড়িটা ধুলা থাকে বা কোথাও যদি বাধা থাকে, তুমি দেখবা দড়িটার ভিতরে এরকম একটা তরঙ্গ পাস করছে। তার মানে দড়ির যেই পার্টটুকু তোমার হাত দিয়ে ধরে রাখছো, তোমার হাতের এনার্জিটা ওই পার্টে পাস হয়েছে। দেন দড়ির এই পার্টটাতে তুমি এনার্জিটা পাস করলে, সে একটা সরল দোলনে কি সরল সঞ্চিত দোলনে তুলিত হবে। দেন সেই এনার্জিটা তার পাশের অংশে পাস করে দিবে, তার পাশের অংশ বা তার পাশের অংশকে পাস করে দিবে। অ্যান্ড ওই তরঙ্গের উপরে কোনো কণা বা অংশ যে অ্যাকচুয়ালি স্থায়ীভাবে স্থানান্তরিত হয় না, প্রমাণ কি? দড়িটা তুমি কোথাও বেঁধে রাখো, দেখো দড়িটা সামনে চলে যাচ্ছে না, পিছনে চলে আসতেছে না, দড়ির জায়গাতে থাকতেছে। বাট ওই যে কণার মধ্যে তুমি যে এনার্জিটা সঞ্চালিত করলো, এটা এইভাবে সামনে যাইতে থাকে। ঠিক আছে, সো আমরা বেশ কিছু রিয়েল লাইফ সিনারি দেখলাম যেখানে তরঙ্গ দেখা যায়। তরঙ্গ এখানে দুই ধরনের দেখা যায়। হ্যাঁ, একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। আমি ডিটেলস তরঙ্গের প্রকারভেদে ওখানে বলতেছি। আমাদের সংজ্ঞা কিংবা কনসেপ্ট ডান। ঠিক আছে, ওকে। তারপর আমরা চলে যাব, এবারে আমরা চলে যাব, আমরা এই কালারটা দেখতে দেখতে বোর্ড হয়ে গেছি, তরঙ্গের বৈশিষ্ট্য। ঠিক আছে, সো তরঙ্গের বৈশিষ্ট্য এখন বোঝা যাবে বা বলতে পারা যাবে? পারা যাবে। তরঙ্গ যে সঞ্চালিত হবে সেটার জন্য আমরা এই অধ্যায়ে যে তরঙ্গ নিয়ে পড়ব, এই তরঙ্গের জন্য মাধ্যমের দরকার হয়। বাট দুনিয়ার সব তরঙ্গ সঞ্চালিত হওয়ার জন্য মাধ্যমের দরকার হয় না। যেমন আলোক তরঙ্গ, এরকম আরো অনেক ধরনের তরঙ্গ আছে। ঠিক আছে, বাট আমরা এখানে যেই তরঙ্গকে পাস করার জন্য কোনো একটা মাধ্যমের দরকার হয়, স্থিতিস্থাপক মাধ্যম। স্থিতিস্থাপক মাধ্যম কেন? কারণ ওই কণাটা কি দোলনে অংশগ্রহণ করে আবার থেমে যায়, স্থিতিস্থাপক হয়ে যায়, সেই স্থিতিস্থাপক। সো আমরা যেই তরঙ্গ সঞ্চালিত হওয়ার জন্য মাধ্যমের দরকার হয়, সেই তরঙ্গের বৈশিষ্ট্য জানবো। তাহলে এখানে তরঙ্গের বৈশিষ্ট্য বলতে আমরা মাধ্যম লাগে এমন তরঙ্গকে বলা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। আমরা প্রকারভেদে গিয়ে দেখবো। ওকে, যান্ত্রিক তরঙ্গের বৈশিষ্ট্য আমরা জানবো। তো যান্ত্রিক তরঙ্গের বৈশিষ্ট্য 1 নাম্বার কি? ইট রিকোয়ার্স মাধ্যম। তোমরা যখন নোট করবা খাতায় কিওয়ার্ড নোট করবা, ডিটেলস নোট করবা না। ওকে, না আমিও দেখো, আমি পুরো টপিকটা জাস্ট এই অল্প একটু জায়গার মধ্যে নোট করে নিয়ে আসছি, দেখছো? আচ্ছা,
আর কি লাগে? তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য, যান্ত্রিক তরঙ্গ সঞ্চালনের জন্য দরকার হয় মাধ্যম। তুমি যদি এই ওয়ার্ডটা লেখা দাও, স্থিতিস্থাপক মাধ্যম, স্থিতিস্থাপক মাধ্যম, টিচার তোমার ব্যাপারে ভালো ধারণা করবে। কারণ ওই মাধ্যমে কণাটা কি দোলনে অংশগ্রহণ করতেছে আবার থেমে যাচ্ছে, তার মানে সে আগের জায়গাতে ব্যাক আসতেছে। ওকে, তারপর এটা মাস্ট মেনশন করবা যে যান্ত্রিক তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গ উপস্থিত কণা তার অবস্থান থেকে বিচ্যুত হয়ে যায় না, তার অবস্থানেই থেকে যায়, অবস্থান থেকে সরে না। ঠিক আছে, বাট প্রতিটা কণা কি সরল ছন্দিত গতিতে ছন্দিত হয়। ওকে, কণা সরে না, ওখানে সিম্পল হারমোনিক মোশনে অংশগ্রহণ করে। তারপরে বৈশিষ্ট্য হচ্ছে তরঙ্গ কোন একটা মাধ্যমের একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে শক্তিকে সঞ্চালিত করে, নট ওই মাধ্যমের কণা। ওকে, ডান। এবং সেই শক্তির পরিমাণ দেখো, তুমি যত জোরে ঠাপ দিবা পানিতে, ঠাপ দিবা, ঢেউটা তত বড় হবে, মানে ঢেউর বিস্তার তত বেশি হবে। তার মানে ঢেউটার বিস্তার সাম্যাবস্থা থেকে কণাগুলো কতটুকু সরবে এটা ডিপেন্ড করে ওখানে কতটুকু এনার্জি দেওয়া হচ্ছে এটার উপরে, তাই না? যত বেশি শক্তি তত বেশি বিস্তার, যত বেশি বিস্তার তত বেশি শক্তি। একটা সম্পর্ক আছে, খুবই ইম্পর্টেন্ট। তরঙ্গের কোন একটা কণা কতটুকু শক্তি সঞ্চালন করবে এটা এই ইকুয়েশনটার উপর ডিপেন্ড করে। কোন একটা তরঙ্গের বিস্তারের বর্গের সমানুপাতিক হচ্ছে ওইটা মধ্যে কতটুকু শক্তি আছে। ডান, এটা খুব ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন, এটা মনে রাখবা, এটা লাগবে তোমাদের বারবার। তরঙ্গের ব্যাগ আছে, এটা মেনশন করতে হবে। তরঙ্গের ব্যাগ রয়েছে এক এক মাধ্যমে, যেহেতু মাধ্যম নির্ভরশীল যান্ত্রিক তরঙ্গ, এক এক মাধ্যমে তরঙ্গের ব্যাগ এক এক রকম। ব্যাগের সংজ্ঞা দিতে পারো, তরঙ্গ একক সময় যতটুকু দূরত্ব অতিক্রম করে, সেই ব্যাগের মান এক এক মাধ্যমে এক এক রকম। তো সেই ব্যাগের মান হচ্ছে পানিতে 330 মিটার পার সেকেন্ড, সেটা আবার টেম্পারেচারের সাথে সাথে চেঞ্জ হয়, এটা 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। ওকে, তারপর আরো একটা এক্সাম্পল দিতে পারো। সরি, এটা পানিতে না, এটা হচ্ছে বায়ুতে। ওকে, তো শব্দের বেগ বায়ুতে কত, পানিতে কত, এবং লোহাতে কত, এগুলো মনে রাখতে হবে। কাঠে কত মনে রাখতে হবে। পানিতে কতটুকু? পানিতে হচ্ছে 1493। এগুলা একদম মাথায় গাইথা ফেলতে হবে। ঠিক আছে, 40-50-60 বার রিপিট করো, তাহলে ব্রেনে সেফ হয়ে যাবে। তারপরের বৈশিষ্ট্য খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। সেটা কি? সেটা হচ্ছে তরঙ্গের কি হয়, তরঙ্গের কি হয় ভাইয়া এবং আপু? তরঙ্গের প্রতিফলন হয়, তরঙ্গের প্রতিফলন হয়, তরঙ্গের প্রতিসরণ হয়। আমরা এক্সাম্পল দিতে পারি প্রতিফলনের। এক্সাম্পল হচ্ছে তুমি বিশাল বড় একটা রুমে জোরে শব্দ করো, তুমি তোমার সাউন্ডটা আবার ব্যাক শুনতে পারবা। তার মানে তোমার মুখ থেকে যে একটা তরঙ্গের সৃষ্টি হয়েছে, শব্দ তরঙ্গ, এটা সামনে যাচ্ছে, আবার কোনো একটা জায়গাতে বাধা খায় আবার ব্যাক আসতেছে, এই জন্য কানে শুনতেছো। এটা একটা এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল হচ্ছে তুমি একটা দড়িকে কোথাও বেঁধে এমন একটা দুল দাও, তরঙ্গটা সামনে যাবে, দেন ওইখানে গিয়ে বাধা খায় আবার ব্যাক আসে, প্রতিফলন হয়। আর প্রতিসরণের উদাহরণ কোনটা? প্রতিসরণের উদাহরণ হচ্ছে তুমি শব্দ যখন একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যখন কি পাস হয়, তখন এটা প্রতিসরণ। আমরা পরের অধ্যায়ে প্রতিফলন প্রতিসরণ নিয়ে বিস্তারিত জানবো। আলোর ক্ষেত্রে, আলো একটা তরঙ্গ, বাট আলোক তরঙ্গের জন্য মাধ্যমের দরকার হয় না। সো দেখো, যখন একটা তরঙ্গ একটা মাধ্যমে যাওয়ার পথে কিছু একটা বাধা খেয়ে ওই মাধ্যমেই থাকে বা ব্যাক আসে, প্রতিফলন। যখন একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে ঢুকে তখন প্রতিসরণ, একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে। খেয়াল করো, ফর এক্সাম্পল তুমি পুকুরের নিচে ডুব দিয়ে আসো, পুকুরের উপরে বায়ু মাধ্যম, নিচে পানি মাধ্যম। বায়ু মাধ্যমে কি একটা জোরে শব্দ করলো, তুমি পানির নিচ থেকে সেই শব্দটা শুনলা, তার মানে বায়ু মাধ্যম থেকে পানি মাধ্যমে শব্দ তরঙ্গটা কি প্রতিসরিত হইলো। এটা হচ্ছে প্রতিসরণের
উদাহরণ। ওকে, ডান। প্রতিফলন প্রতিসরণ নিয়ে আমরা জেনে নিলাম। ডিটেলস ভাইয়া লিখে দিচ্ছে না কেন? ওই যে বইয়ের মধ্যে সব ডিটেলস আছে, বই দাগাই নিবা। ওকে, মনে রাখবে আপনি। অ্যান্ড দেন এটা থেকে আমরা লাস্ট যে বৈশিষ্ট্যটা জানবো সেটা হচ্ছে তরঙ্গের উপরিপাতন সম্ভব। তোমরা প্রতিফলন প্রতিসরণ যে হয় এটা তো বললাম যে নিজেই টেস্ট করে দেখতে পারো, এটা নিজে টেস্ট করে দেখো। এবারে আসো খুবই ইম্পর্ট্যান্ট, তরঙ্গের সবচাইতে ইম্পর্ট্যান্ট যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে উপরিপাতন। তরঙ্গের উপরিপাতন। তরঙ্গের কি হয়? উপরিপাতন হয়। এইটা একদম আমি ছবি এঁকে বোঝাবো। উপরিপাতন হয়, উপরিপাতনের কারণে তরঙ্গ চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এটা একটা তরঙ্গ। এই তরঙ্গটার উপর যদি তুমি আরো একটা তরঙ্গ ফেলো, দুইটা একসাথে হয়ে আলটিমেট তরঙ্গটা দেখো, এই তরঙ্গের ডিরেকশন, এই তরঙ্গের ডিরেকশন, বিস্তারের ডিরেকশন ম্যাচ করতেছে সেম। সেই ক্ষেত্রে দুইটা অ্যাড আপ হয়ে আরো বড় হয়ে যাবে। অন দ্য আদার হ্যান্ড, তুমি যদি এই তরঙ্গটার সাথে এটার বিস্তারের ঠিক বিপরীতমুখী একটা তরঙ্গ যদি অ্যাড করো, দেখো এটা আর এটা একটা আরেকটাকে ক্যান্সেল আউট করে দিবে। এটার ডিরেকশন এইদিকে, এটার ডিরেকশন এইদিকে, বিস্তারের দিকে, এটার বিস্তারের দিকে এইদিকে, এটার বিস্তারের দিকে এইদিকে, একটা আর একটাকে ক্যান্সেল আউট করে দিবে। এখানে কোনো তরঙ্গ পাওয়া যাবে না। ওকে, আচ্ছা। আবার আরেকটা কেস কি হতে পারে, ধরো এটার বিস্তারের ডিরেকশন এইদিকে, এটার এদিকে, ঠিক আছে, এটা উল্টা দিকে বাট একটু ছোট, তাই দুইটার টোটাল রেজাল্ট কিন্তু একটা তরঙ্গ পাওয়া যাবে। বাট এই বড়টাকে এই ছোটটা আরো ছোট করে দিবে, সেক্ষেত্রে মাঝামাঝি একটা তরঙ্গ পাবো। ঠিক আছে, এখানে নানান ধরনের সিচুয়েশন হতে পারে। কেন হয়? কারণ তরঙ্গের উপরিপাতন সম্ভব, মানে একটা তরঙ্গ অন্য একটা তরঙ্গের উপর আপতিত হইতে পারে, হয়ে সেখানে চেঞ্জ আনতে পারে। ওকে, এটা অ্যানাদার বৈশিষ্ট্য। আমাদের তরঙ্গের বৈশিষ্ট্য ডান। এবারে আসো আমরা তরঙ্গের প্রকারভেদ ক্লিয়ার করে ফেলি। তরঙ্গের প্রকারভেদটা আমরা দুইটা ভাগে ক্লিয়ার করব। একটা হচ্ছে এক ধরনের তরঙ্গের জন্য মাধ্যমের দরকার হয়, আর এক ধরনের জন্য মাধ্যমের দরকার হয় না। যেটার জন্য মাধ্যমের দরকার হয় এটাকে আমরা বলি যান্ত্রিক তরঙ্গ। ঠিক আছে, আমাদের এই অধ্যায়ে আমরা মেনলি যান্ত্রিক তরঙ্গ নিয়ে কথা বলবো। যান্ত্রিক তরঙ্গের উদাহরণগুলো কি কি? যান্ত্রিক তরঙ্গের উদাহরণগুলো হচ্ছে শব্দ তরঙ্গ, এটা হচ্ছে একটা এক্সাম্পল। পানির ঢেউ, এটা হচ্ছে another example। মানে যেটার জন্য মাধ্যম লাগে, কণা লাগে, কম্পিত হতে হবে। আর আরেক ধরনের আছে যেটার জন্য আসলে মাধ্যমের দরকার হয় না, সেটা হচ্ছে আলোক তরঙ্গ। আলোক তরঙ্গ অ্যাকচুয়ালি তড়িৎ চৌম্বক তরঙ্গ। তড়িৎ চৌম্বক তরঙ্গ। আরো কি আছে? আরো আছে গ্র্যাভিটেশনাল ওয়েভ আছে, এটার জন্য কোনো মাধ্যম লাগে না। গ্র্যাভিটেশনাল ওয়েভ। এখানে যা বলতেছি তোমরা বলতে পারো ভাই আপনি এত কিছু বলতেছেন, এগুলোকে এক্সামে আসে কোত্থেকে বলতেছেন? প্রত্যেকটা মূল বই থেকে না, কোশ্চেন হলে এখান থেকেই হবে, এবং এখান থেকেই কোশ্চেন হয়ে আসছে। আরো একটা আছে, এটা হচ্ছে, এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে ওয়েভ ফাংশন, যেটা কি না কোয়ান্টাম মেকানিক্সের আলোচ্য একটা স্পেশাল ওয়েভ ফাংশন। এটাকে ওয়েভ ফাংশন বলে। সো এই হচ্ছে মাধ্যমবিহীন তরঙ্গের উদাহরণ, আর এগুলো হচ্ছে মাধ্যম নির্ভর তরঙ্গের, যান্ত্রিক তরঙ্গের উদাহরণ। ওকে, আচ্ছা। তরঙ্গের আরো একটা প্রকারভেদ আমরা দেখব, সেটা হচ্ছে কিসের উপর বেস করে? প্রকারভেদটা দেখার আগে তোমাকে আমি একটা এক্সাম্পল দিই। শব্দ তরঙ্গ, এটা আমরা অ্যানিমেশন, শব্দ তরঙ্গ। এটা
এটা হচ্ছে সংকোচন প্রসারণ তরঙ্গের উদাহরণ। এখানে একটা জিনিস দেখো তো, তরঙ্গটা সামনে যাচ্ছে, সংকোচন প্রসারণের ডিরেকশন কোন দিকে দেখো তো, এই দিকে এটা প্রসারিত হচ্ছে, এই জায়গাটাতে সে প্রসারিত হচ্ছে, আবার এই জায়গাটাতে সে সংকুচিত হচ্ছে, তাই না? দেখো ডিরেকশনটা দেখো এরকম, এন্ড তরঙ্গটা যাচ্ছে কোন দিকে, সামনের দিকে যাচ্ছে, দুইটার মাঝামাঝি কোণ 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি। তো কোন একটা তরঙ্গের বেগের দিক এবং তরঙ্গের কণার সঞ্চালনের দিক যদি একই দিকে হয় তখন তাকে বলে হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ কিংবা লঙ্গিটিউডিনাল ওয়েভ। ওকে, আরেক ধরনের তরঙ্গ দেখো, দেখ এটার উপর কণাটা যে কাঁপতেছে দেখো তো, উপর নিচ উপর নিচ উপর নিচ, এটা ডিরেকশন এই বরাবর, বাট কণাটা তরঙ্গটা যাচ্ছে কই দিকে, এই দিকে। এই ধরনের তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গের উপরিস্থিত কোনো একটি কণার গতির দিক আর তরঙ্গের গতির দিক একটা একটার সাথে লম্বভাবে থাকে। এই ধরনের তরঙ্গকে বলা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ কিংবা ট্রান্সভার্স ওয়েভ। ওকে, তাহলে আমরা দুইটা পাচ্ছি, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য আর একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। ওকে, দিক, কণা এবং তরঙ্গের দিক, এই দুটোর উপর বেস করে। অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ শব্দ তরঙ্গ, অনুপ্রস্থ পানির ঢেউ, পানির ঢেউ, অথবা আমরা আলোক তরঙ্গের কথাও এখানে মেনশন করতে পারি। এই হচ্ছে আমাদের তরঙ্গের প্রকারভেদের সামারি। ডান, এবারে আমরা আমাদের এটা শেষ তরঙ্গের প্রকার, এবারে আমরা চলে যাব তরঙ্গ সম্পর্কিত রাশিতে। ওকে, তরঙ্গ সম্পর্কিত রাশি, আমরা এখানে চলে আসছি। তরঙ্গ সম্পর্কিত রাশি। ওকে, আচ্ছা, তরঙ্গ সম্পর্কিত রাশিগুলো সরল স্পন্দন গতিতে স্পন্দনরত একটা কণার স্পন্দন গতির ক্ষেত্রে আমরা যে রাশিগুলো দেখছি এগুলোর সেম। এক্ষেত্রে তোমাকে পূর্ণ স্পন্দন জানতে হবে। পূর্ণ স্পন্দন এর সংজ্ঞা জানতে হবে। পূর্ণ স্পন্দনের সংজ্ঞা এক্ষেত্রে কি, তরঙ্গ উপস্থিত একটি কণা যখন একটি পূর্ণ তরঙ্গ সম্পন্ন করে তখন তাকে একটা পূর্ণ স্পন্দন বলে। তখন সংজ্ঞাটা আরেকভাবে দিছিলাম, এখন আরেকভাবে দিলাম, ঠিক আছে? অথবা ডান, এটা একটু বললেই না। ওকে, তাহলে আমরা স্পন্দন দেখলাম, তারপর আমাদেরকে জানতে হবে টি বা পর্যায়কাল। তরঙ্গ উপস্থিত বা পূর্ণ একটি তরঙ্গ কমপ্লিট করতে যতটুকু সময় লাগে, বা তরঙ্গ উপস্থিত একটি কণার একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যতটুকু সময় লাগে, এটাই হচ্ছে পর্যায়কাল। ওকে, সো এখান থেকে যাত্রা শুরু করে আবার এখানে আসতে যে সময়টুকু লাগবে এটাই হচ্ছে পর্যায়কাল। পর্যায়কালের সাথে আমাকে জেনে নিতে হবে কম্পাঙ্ক। একক সময়ে যে কয়টা পূর্ণ কম্পন সম্পন্ন হয় বা যে কয়টা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় তাকে ওই তরঙ্গের কম্পাঙ্ক বলে। ঠিক আছে, সো আমি এগুলোর সংজ্ঞা কেন ডিটেলসে বলতেছি না, কারণ তখন আমি ডিটেলসে বলছি, এখন জাস্ট তরঙ্গের ক্ষেত্রে সংজ্ঞাটা কেন চেঞ্জ হচ্ছে এটা জাস্ট বলে দিচ্ছি। ওকে, সো এটার দুইটা ইকুয়েশন আছে তোমাদেরকে বলছিলাম। যদি টি টাইমে এনটা কম্পন সম্পন্ন হয় বা এনটা ওয়েভ ক্রিয়েট হয় সেক্ষেত্রে কম্পাঙ্ক হচ্ছে n/t। আর আমরা জানি যে পর্যায়কালে কয়টা ওয়েভ বা কয়টা কম্পন সম্পন্ন হয়, একটা। তার মানে এটাও একটা ফর্মুলা। ওকে, ডান। এবং তোমরা কি, এটা গেল আমাদের, তারপর আসা হচ্ছে এবার এখানে, এবং আমরা কিন্তু বিস্তার জানি সাম্যাবস্থা থেকে তরঙ্গের যে কোনো একটি চূড়ার, এটাকে বলে তরঙ্গ চূড়া। ওকে, এটা মাথায় রেখো। আর এটাকে বলে তরঙ্গ খাদ, ক্রেস্ট ট্রফ ইংরেজিতে। সো সাম্যাবস্থা থেকে যে কোনো একটি চূড়ার দূরত্বই হচ্ছে বিস্তার, এটাকে এ দিয়ে ডিনোট করে,
অথবা তোমরা তো জানো যে তরঙ্গ উপস্থিত একটি কণা তার সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ যতটুকু দূরত্বে সরে যায় সেটা হচ্ছে তার বিস্তার। তো বিস্তার সম্পর্কে আমাদের জানা হয়ে গেল। এবার আমরা খুবই ইম্পর্ট্যান্ট ফর্মুলা শিখব তরঙ্গ রিলেটেড। মানে এই জিনিসগুলো আমরা যা দেখলাম এগুলা কি, এগুলো সেম অ্যাজ সরল স্পন্দন গতি। ওকে, আচ্ছা এবার আমরা নতুন দুইটা জিনিসের সাথে পরিচিত হব। সেই নতুন দুইটা জিনিস হচ্ছে, কি হলো এটা, সেই নতুন দুইটা জিনিস হচ্ছে ল্যামডা অ্যান্ড ভেলোসিটি। খুবই ইম্পর্টেন্ট। ল্যামডা জিনিসটা কি? ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। একটা পূর্ণ তরঙ্গের যে দৈর্ঘ্য এখান থেকে এখান পর্যন্ত, এটাই হচ্ছে ল্যামডা। সংজ্ঞা কি দিব? পর্যায়কালে তরঙ্গ যতটুকু দূরত্ব অতিক্রম করে, তা একটি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতে একটি তরঙ্গ যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে ওই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য বলে। ডান, তরঙ্গ দৈর্ঘ্য কনসেপ্ট ক্লিয়ার। ওকে, ভেলোসিটি একক সময়ে একটি তরঙ্গ যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গের বেগ বলে। ডান, খুব ইম্পর্টেন্ট বাট ইজি। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা দেখানো হয় না, সেটা হচ্ছে একটা ফর্মুলা আছে, ল্যামডা ভি আর এফ এর সম্পর্ক, সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। এটা ফিজিক্সের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলাই বলা উচিত, ফর্মুলার প্লুরাল, ফর্মুলাস হয় না, ফর্মুলাই। ঠিক আছে, এই ফর্মুলা বারবার ক্লাস 9-এ, ক্লাস 10-এ, এসএসসিতে, এইচএসসিতে, অ্যাডমিশনে সব জায়গাতে লাগবে। ঠিক আছে, এটা মাথায় গেঁথে ফেলো, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। ওকে, আচ্ছা এই তিনটে জিনিসের ভেতরে ক্যালকুলেশনস করতে দেয়, প্রচুর করতে দেয়। ঠিক আছে, এখন এইগুলো রিলেটেড খুবই ইম্পর্টেন্ট দুইটা কথা বলবো। সেটা হচ্ছে, আমরা যেহেতু যান্ত্রিক তরঙ্গ নিয়ে কথা বলতেছি, তরঙ্গ একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যাবে, এখানে মাধ্যম লাগবে। এখানে দুইটা জিনিস আছে, সোর্স আর একটা হচ্ছে মাধ্যম। একটা তরঙ্গ যদি একটা সার্টেন সোর্স থেকে উৎপন্ন হয়, সেই সোর্সটা যদি আমি ফিক্সড রাখি, ওই সোর্সটা যদি আমি চেঞ্জ না করি, তাহলে আজীবন তার কম্পাঙ্ক ফিক্সড থাকবে। সে যেই মাধ্যমেই যাক না কেন, পানি মাধ্যম, কঠিন মাধ্যম, তরল, বায়বীয়, হোয়াটএভার, ফিক্সড সোর্স মানে তার কম্পাঙ্ক ফিক্সড, চেঞ্জ হবে না। সোর্স থেকে যদি চেঞ্জ করি কম্পাঙ্ক চেঞ্জ হবে, সোর্স চেঞ্জ করলে কম্পাঙ্ক চেঞ্জ হবে। ঠিক আছে, এইবারে আসো, মাধ্যম চেঞ্জ হইলে সোর্স ফিক্সড রাখলা, মাধ্যম চেঞ্জ হইতেছে, সাথে সাথে একটা জিনিস চেঞ্জ হবে। দেখো এটা তো ফিক্সড, এটা যদি ফিক্সড হয়, মাধ্যম চেঞ্জ হওয়ার সাথে সাথে মাধ্যমের কণাগুলোর ঘনত্ব কিন্তু চেঞ্জ হয়। ঘনত্ব চেঞ্জ হওয়ার সাথে সাথে তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয়, ভেলোসিটি চেঞ্জ হয়। তার মানে মাধ্যম চেঞ্জ হওয়ার সাথে সাথে ভেলোসিটি এবং তরঙ্গ দৈর্ঘ্য বোথ চেঞ্জ হয়। এফ কিন্তু ফিক্সড থাকে, এফ কে ফিক্সড রাখার জন্যই ভি এবং ল্যামডা চেঞ্জ হয়। ঠিক আছে, সোর্স ফিক্সড থাকলে এফ ফিক্সড, যেই মাধ্যমে যাক, আর মাধ্যম চেঞ্জ হওয়ার সাথে সাথে ভেলোসিটি আর ল্যামডা চেঞ্জ হয়। মাধ্যম চেঞ্জ করলা না, এবার মাধ্যম ফিক্সড রাখলা, পানি মাধ্যম, এখানে তুমি ইচ্ছা মতো সোর্স চেঞ্জ করো, সোর্সের সাথে সাথে এফ চেঞ্জ হবে, বাট ভেলোসিটি উইল বি অলওয়েজ ফিক্সড। 0 ডিগ্রি সেলসিয়াসে বায়ু মাধ্যমে তুমি যেই সোর্স থেকেই তরঙ্গ ছাড়ো না কেন, সবগুলোর ব্যাগ 330 মিটার পার সেকেন্ডই হবে। ওকে, এটা মাথায় রেখো। ডান, খুবই ইম্পর্টেন্ট, ম্যাথ প্রবলেম সলভ করার সময় এই দুইটা তথ্য খুবই কাজে লাগবে। মাধ্যমের সাথে সাথে চেঞ্জ হয় ভেলোসিটি অ্যান্ড ল্যামডা, আর সোর্সের সাথে সাথে চেঞ্জ হয় এফ। ডান, তাহলে তরঙ্গ সম্পর্কিত রাশিও আমাদের ক্লিয়ার। এখন জাস্ট আমরা এটা রিলেটেড কিছু কোশ্চেন সলভ করব, দেন আমাদের এই টপিকটা কি শেষ হয়ে যাবে, তাই না? তো আমি যা যা বললাম এতক্ষণ তোমরা একটু মূল বইয়ের সাথে মিলাই নাও,
আমার সাথে সাথে এখন রিডিং পড়ে ফেলো। আমি যে যে পয়েন্টগুলো এখানে পয়েন্ট আউট করছি সব বই থেকে না মার্ক করো, এখান থেকে কোশ্চেন আসবে এক্সামে। ওকে, পজ করে করে এখন রিডিং পড়ে ফেলো। তরঙ্গের সংজ্ঞা, পজ করে করে পড়ে ফেলো। আমি তোমাকে যা দেখাইছি প্রতিটা জিনিস এখান থেকে না হয়েছে, তুমি যদি এখনই মার্ক না করে ফেলো পরে কিন্তু ঝামেলায় পড়বা। তরঙ্গের বৈশিষ্ট্য, প্রতিটা জিনিস দেখছো আমি কিভাবে নোট নিচ্ছি, খুবই ছোট ছোট কিওয়ার্ড দিয়ে। ওইভাবে হলে তোমরা মনে রাখতে পারবা, বিস্তারিত নোট নিয়ে লাভ নেই, কিওয়ার্ড নোট নিবে। এই প্রতিটা জিনিস কিন্তু আমি তোমাদেরকে দেখাইছি লিখে লিখে, বাট আমি কিন্তু এত ডিটেলস লিখি নাই। এই জিনিসগুলো কিন্তু দেখাইছি কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট। পজ করে করে তোমরা দেখে নাও। এখানে তোমাদেরকে একটা এক্সপেরিমেন্ট করতে দিচ্ছে, এক্সপেরিমেন্ট আমি পড়ছি, এক্সপেরিমেন্টটা খুবই সহজ, তুমি বাসায় নিজে নিজে করতে পারবা। বেসিক্যালি দুইটা এক্সপেরিমেন্ট আছে, একটা হচ্ছে একটা পানির থালাতে পানি নিয়ে একটা এক্সপেরিমেন্ট করতে দিবে, আরেকটা হচ্ছে কাগজ কেটে একটা এক্সপেরিমেন্ট করতে দিবে। দুইটাই খুবই সহজ, সেটা তুমি করতে পারবা, তুমি মাস্ট করবা, যদি করো তুমি অনেক কিছু জানতে পারবা। ওকে, তরঙ্গকে তুমি আরো ভালো মতো অনুভব করতে পারবা। তরঙ্গের প্রকারভেদ, এটা হচ্ছে শব্দ তরঙ্গের ছবি, আর এটা হচ্ছে পানির পানিতে যে তরঙ্গ সৃষ্টি হয়, লঙ্গিটিউডিনাল ওয়েভ। এখানে একটা এক্সপেরিমেন্ট করতে বলতেছে, এই এক্সপেরিমেন্টের মাধ্যমে লঙ্গিটিউডিনাল বা অনুদৈর্ঘ্য, ট্রান্সভার্স বা অনুপ্রস্থ, দুই ধরনের তরঙ্গ কিভাবে পাস করে এটা এখানে তুমি ভিজুয়ালি দেখতে পাবা। জাস্ট বাসায় কাগজ দিয়ে এটা কেটে তুমি এক্সপেরিমেন্টটা করতে পারো। এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে কেমনে তোমাকে করতে হবে, এই যে, ঠিক আছে, এখানে এটা পুরোটার এক্সপ্লেনেশন দেওয়া আছে। এবং তরঙ্গ সংশ্লিষ্ট রাশি এগুলো আমরা ক্লিয়ার করে ফেলছি। আমি একটু কুইক যাই, তুমি পজ করে করে এখনই রিডিং পড়ে ফেলো, পরে কিন্তু রিডিং পড়া হবে না। তোমার হাতে যদি সময় স্বল্পতা থাকে তাহলে তুমি স্কিপ করে যাও, আমরা পরের টপিকের আলোচনায় চলে যাব, তুমি এটা দেখে নিও, ঠিক আছে? আর হাতে যদি ইনাফ সময় থাকে আমি তোমাকে অনুরোধ করব প্লিজ এখনই সাথে শেষ করে ফেলো। তাহলে আমরা হচ্ছে এত কিছু দেখলাম, আমাদের তো উচিত হবে কি করা, আমাদের উচিত হবে একটু দুই ধরনের তরঙ্গের একটা অ্যানিমেশন দেখা, তাই না? সো আমরা সবার আগে দেখব ট্রান্সভার্স ওয়েভের একটা অ্যানিমেশন। ট্রান্সভার্স ওয়েভ, GIF, এটা হচ্ছে একটা ট্রান্সভার্স ওয়েভ। এটা আমি বড় করতেছি, এই যে অনেক বড় করি, দেখছো তরঙ্গ উপস্থিত প্রতিটা কণা। দেখো এই কণাটা, এটা এইখানেই আছে, এটা সামনে পিছে কোথাও যাচ্ছে না, ঠিক আছে, এইখানেই আছে। এটাকে দড়ির সাথে তুলনা করতে। আর ওয়েভলেংথ দেখতেছো তো, ওয়েভলেংথের আরো একটা সংজ্ঞা হচ্ছে সমদশা সম্পন্ন দুইটি কণার মধ্যবর্তী দূরত্ব। দেখো এখানে যে ওয়েভলেংথ দেখাচ্ছে, এই কণা অলওয়েজ সমদশায় আছে, অলওয়েজ একদম ক্রেস্টে আছে। এটা একটা দেখলাম। তারপর এবার আমরা লঙ্গিটিউডিনাল ওয়েভ, এটার একটা অ্যানিমেশন দেখব। এটা হচ্ছে স্প্রিং এর ক্ষেত্রে, এটা কি GIF? ইয়া, এই যে দেখছো এটা একটা স্প্রিং, তুমি স্প্রিংটাকে কি দিলা, এনার্জি দিলা, এই এনার্জিটা স্প্রিংটার ভেতর দিয়ে পাস করবে। দেখো এনার্জিটা পাস করতেছে, সংকোচনটা বেসিক্যালি এনার্জিটাকে নিয়ে যায়, সংকোচনটা এই যে দেখো পাস করতে, সংকোচন এনার্জিটাকে নিয়ে যাচ্ছে। আরো এক্সাম্পল দেখতে পারলে বেটার হয় আমাদের জন্য। এটা হচ্ছে শব্দ তরঙ্গের, এটা তো GIF হওয়ার কথা, এটা লোড হইতে টাইম নিচ্ছে। This is not a GIF.
এটা একটা জিআইএফ। এটা দেখা আমরা নেক্সটে চলে যাব। ওকে, আচ্ছা এটা না, এটা দেখো, তুমি এখানে একটা ট্রান্সভার্স ওয়েভও দেখতে পাচ্ছ, একটা লংগিটিউডিনাল ওয়েভও দেখতে পাচ্ছ। তার মানে একটা জিনিস বুঝতেছো, আমরা কিন্তু ট্রান্সভার্স ওয়েভকে কি হিসেবে আলাদা করলাম? তরঙ্গের বেগ, তরঙ্গের গতির দিক এবং কণার গতির দিক একটা আরেকটার সাথে লম্ব। এটা এটা এমনি এমনি এমনি, আর এটা দেখো এটা যাচ্ছে ওই দিকে, কম্পনও একই দিকে। এটা কিন্তু আমরা ছবি দেখে খুব স্পষ্ট বুঝে গেলাম। ওকে, আসো আমরা তাহলে এক্সাম্পল সলভ করি। অনেক ভিজুয়ালাইজেশন হয়েছে, এবার আমাদেরকে আগাইতে হবে। ওকে, চিত্রে একটি তরঙ্গ দেখানো হয়েছে। এই চিত্র থেকে তরঙ্গের বিস্তার বের করতে হবে, তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে, দোলনকাল বের করতে হবে, কম্পাঙ্ক বের করতে হবে এবং বেগ বের করতে হবে। এইগুলো থেকে বারবার কোশ্চেন আসবে। সো এই বরাবর দূরত্ব দেওয়া আছে, এই বরাবর বিস্তার দেওয়া আছে। সো বিস্তার কিন্তু বের করা পসিবল। বিস্তার হচ্ছে এই পর্যন্ত বা এই পর্যন্ত, যেটা ভ্যালু কিনা 0.1। তার মানে বিস্তার হচ্ছে 0.1, যেহেতু মিটারে দেওয়া আছে, মিটার। ওকে, ডান। এবার তরঙ্গ দৈর্ঘ্য কি বের করা সম্ভব? তরঙ্গ দৈর্ঘ্য বের করা সম্ভব। দূরত্বটা দেওয়া আছে, এখান থেকে এখান পর্যন্ত একটা তরঙ্গ দৈর্ঘ্য, এবং এটা মিটারে দেওয়া আছে। তার মানে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। তরঙ্গ দৈর্ঘ্য জানি, কোনোভাবে কি আমি টাইম বের করতে পারবো? এখানে কোথাও কোনো সময় মেনশন করা নাই, সো এটা বের করা পসিবল না। এটা এখানে বের করা পসিবল না। এন্ড টাইম না জানলে এটাও বের করা পসিবল না। এগুলো যদি না জানি এটাও বের করা পসিবল না। তোমরা বলতে পারো ভাই ল্যামডা জানলে না ভি জানা যায়। আরে ভাই, ল্যামডা দিয়ে যদি ভি জানতে চাও, এফ জানা লাগবে। এফ তো জানা পসিবল না। এফ কেন জানা পসিবল না? এফ জানি না কারণ টি জানি না, কারণ এফ ইজ ইকুয়াল টু 1/t। তার মানে এই জিনিসগুলা এখানে অ্যাপ্লাই করা যাচ্ছে না, দ্যাটস ওয়াই কি এই জিনিসগুলো জানা পসিবল হচ্ছে না। ওকে, আচ্ছা এবার তুমি ব্যাখ্যা পড়ো। এখানে কি ওকে, চিত্রে আরেকটি তরঙ্গ দেখানো হয়েছে। এই চিত্র থেকে তরঙ্গের বিস্তার বের করতে হবে, তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে, দোলনকাল বের করতে হবে, কম্পাঙ্ক বের করতে হবে, বেগ বের করতে হবে। সবার আগে বিস্তার খুঁজি। বিস্তার দেখো এই এক্সিস বরাবর দেওয়া আছে মিটারে, তার মানে এখান পর্যন্ত বিস্তার, যেটা কিনা 0.2 মিটার দেওয়া আছে, 0.2 মিটার। এবার আসো ল্যামডা। ল্যামডা হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত, ঠিক আছে? এখান থেকে এখান পর্যন্ত সময় দেওয়া আছে, বাট আনফরচুনেটলি ল্যামডা দেওয়া নাই, ঠিক আছে? সো এটা অ্যাকচুয়ালি এখান থেকে বের করা পসিবল না। পর্যায়কাল বের করা পসিবল। একটা পূর্ণ কম্পন কমপ্লিট করতে সে কতটুকু টাইম নিছে? সে টাইম নিছে কতক্ষণ? 2 সেকেন্ড। এখান থেকে কি কম্পাঙ্ক বের করা পসিবল? ইয়া, 1/t 0.5 পার সেকেন্ড বা হার্জ। মানে সে প্রতি 1 সেকেন্ডে অর্ধেকটা কম্পন দেয়। মানে দেখো টোটাল কম্পন কমপ্লিট করতে 2 সেকেন্ড, তার মানে 1 সেকেন্ডে কয়টা দিচ্ছে? অর্ধেকটা দিচ্ছে, একটু দিচ্ছে। এটা কিন্তু সংজ্ঞা কম্পাঙ্কের। প্রতি 1 সেকেন্ডে কয়টা পূর্ণ কম্পন দিচ্ছে বা পূর্ণ তরঙ্গ তৈরি করতেছে। এখন আমি ভি বের করার জন্য আমার এফ ল্যামডা লাগে। এফ জানি বাট ল্যামডা তো জানি না, এই জন্য ভি বের করা যাবে না, ঠিক আছে? যেহেতু ল্যামডা জানি না, কাজেই ভিও বের করা যাবে না। ক্রস, ডান। নেক্সটে যাই। এখানে বিস্তারিত দেওয়া আছে। এটার চিত্রটা কই? এটার চিত্রটা হচ্ছে এখানে, আমরা এখানে বের করি। চিত্রে একটি নির্দিষ্ট সময়ে বিভিন্ন অবস্থান এবং একটি নির্দিষ্ট অবস্থানে বিভিন্ন সময়ে একটি তরঙ্গের অবস্থা দেখানো হচ্ছে। এর বিস্তারিত হলো দুইটা চিত্র দেওয়া আছে, সোজা বাংলা কথায়। এখান থেকে সেম জিনিস বের করতে হবে। চিত্রটা যেহেতু এখানে, আমরা এটা ইউজ করি। এটা 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 এগুলো বের করতে হবে। দেখো এই চিত্রটা দেখে কিন্তু বিস্তার আমরা পাওয়া যাচ্ছি, বিস্তার এটুক পর্যন্ত। তো এখান থেকে এটুক পর্যন্ত এই দূরত্বটুকু হচ্ছে 0.1 মিটার, 0.1 মিটার। এবার পর্যায়কাল দেখো, এখানে সময় দেওয়া আছে, এখান থেকে এখান পর্যন্ত এক্স অ্যাক্সিস বরাবর সময় দেওয়া আছে। সময়টুকু কত? 0.2 সেকেন্ড। আর তার মানে কম্পাঙ্ক কত? 1/0.2 হার্জ। এটা তুমি ক্যালকুলেট করে পাওয়া যাবে। এবার ল্যামডা কি পাওয়া যাবে না? ল্যামডা পাওয়া যাবে। এখান থেকে এখান পর্যন্ত একটা পূর্ণ কম্পন বা একটা পূর্ণ ওয়েভের
দৈর্ঘ্য হচ্ছে 1, এটাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য 1 মিটার। ভেলোসিটি হচ্ছে f ল্যামডা, f এর ভ্যালু বসাই দাও 1.0.2, ল্যামডার ভ্যালু কি 1, এটার অ্যান্সার পাবো মিটার পার সেকেন্ডে। ঠিক আছে, ডান। কিন্তু সব কিছু বের করা যাবে, ঠিক আছে। তো বাকিগুলো করে ফেলো আর এটার সাথে অ্যান্সারটা মিলাই ফেলো। 5 মিটার পার সেকেন্ড হবে। চিত্রে একটি তরঙ্গের বিভিন্ন অবস্থা দেখানো হচ্ছে, কোন কোন অবস্থানে? দশা 1। দশা আমরা ডিফাইন করি তিনটা জিনিস দিয়ে। তরঙ্গের উপস্থিত একটি কণার গতির দিক, গতির মান, সাম্য থেকে সরণ, এই তিনটা জিনিস দিয়ে। ঠিক আছে, এই তিনটা জিনিস যদি সেম হয়, যে কণাগুলোর তিনটা জিনিস সেম তার একই দশায় আছে, যেগুলোর যে কোনো একটা সেম না ওগুলা ভিন্ন দশায় আছে। এ এবং বিতে, এ এবং সিতে আমরা কম্পেয়ার করি। এ এবং সি দেখো এই মোমেন্টটাতে প্রথমে আমরা দেখব গতির দিক। গতির দিক দেখতে হয়, গতির মান দেখতে হয়। তো আমরা যদি এটা গতির দিক দেখি, দেখো এটা এখান থেকে এখানে যাচ্ছে, এটাও এখান থেকে এখানে যাচ্ছে, গতির দিক সেম। তারপর আমরা দেখব গতির মান, এখানে যে তরঙ্গটা দেওয়া আছে এখানে কোথাও মেনশন করেনি, সে অন্য মাধ্যমে গেছে, একই মাধ্যমে গেছে, সো এটার ব্যাগ সেম হওয়া উচিত। এন্ড সাম্য থেকে দেখো তো, সাম্য থেকে সরণ দেখছো সেম, তার মানে এ এবং সি এক দশাতে আছে। এ এবং বিতে দেখো, এ এবং বি দেখো সাম্য থেকে দূরত্ব সেম, গতির ডিরেকশন এটা এদিক থেকে এদিকে যাচ্ছে, কাইন্ড অফ নিচ থেকে উপরের দিকে, এটা এদিক থেকে এদিকে যাচ্ছে, গতির ডিরেকশন উল্টা। সাম্য থেকে দূরত্বটা সেম, গতির মানও সেম। যেহেতু মোটামুটি দুইটা জিনিস সেম, একটা জিনিস জাস্ট উল্টা ডিরেকশনটা, কাজে আমরা বলতে পারি এরা বিপরীত দশায় আছে। দশা সেম না, বাট সেটা বিপরীত। ওকে, আর ডি এবং ইতে যদি যাই, ডি এবং ই ভাই, এটার কণার ডিরেকশন এই দিকে, এটার ডিরেকশন এই দিকে, সাম্য থেকে দূরত্ব যদিও সেম, ডিরেকশন উল্টা, তার মানে তিনটে জিনিসের একটা জিনিস উল্টা সেম না, মানে ওরা সেম দশাতে নেই। ওকে, আচ্ছা ডান। আমাদের তরঙ্গ নিয়ে পড়াশোনা করা শেষ। আমরা এই অধ্যায়ে এবার আমরা ট্রান্সভার্স ওয়েভ নিয়ে বিস্তারিত পড়বো না, আমরা এবার লঙ্গিটিউডিনাল ওয়েভ নিয়ে, শব্দ তরঙ্গ নিয়ে আমরা একদম বিস্তারিত পড়াশোনা করব। কারণ শব্দ সম্পর্কে আমরা যত ভালো জানবো, আমাদের চারপাশে তো প্রচুর শব্দ রিলেটেড ঘটনা ঘটে, বা শব্দকে আমাদেরকে প্রচুর অ্যানালাইসিস করতে হয়। সো আমরা শব্দকে খুব ভালো বুঝতে পারবো আমরা যদি শব্দ তরঙ্গকে ভালো করে জানতে পারি।